দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। ব্যবসা বাণিজ্য অর্থনীতির খবরাখবর নিয়ে সপ্তাহের শুক্রবার ছাড়া বাকি 6 দিনই আপনাদের সাথে হাজির হই ব্যবসা বাণিজ্যের খবর এবং এর বিশ্লেষণ নিয়ে। আজও আপনাদের সাথে আমাদের বেশ কিছু সংবাদ রয়েছে এবং সেই সংবাদের বিশ্লেষণ আপনাদেরকে জানাবো। শুরুতেই আমাদের কাছে আইএমএফের কিছু খবর রয়েছে। দর্শক, গতকাল আইএমএফের যেই সংবাদ সম্মেলন, আজকে যেই আইএমএফের যে বৈঠক শুরু হওয়ার কথা কিছুক্ষণ পরেই শুরু হবে, তার প্রাক্কালে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিউ ইয়র্কে একটি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন যে বাংলাদেশ আইএমএফ থেকে আসলে ঋণ সহায়তা চায় না, মানে আইএমএফের ঋণের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গতকাল কেন্দ্রীয় ব্যাংকে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তিনি বলেছেন যে আইএমএফের যেই ঋণ প্রাপ্তি নিয়ে জটিলতা রয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা পেতে সংস্থাটির দেয়া এখনও পূরণ হয়নি 4 শর্ত। গেল 6 এপ্রিল বাংলাদেশ সফরে এসে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সাথে দফায় দফায় বৈঠকে কম রাজস্ব আহরণ ও ডলারের মূল্য বাজার ব্যবস্থার উপর না ছাড়ার কারণে অসন্তোষ জানায় সংস্থাটি। রোববার দুপুরে আইএমএফের শর্ত শতভাগ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংক, পাশাপাশি জানায় বৈদেশিক মুদ্রার দাম পুরোপুরি বাজারের উপর এখনই ছেড়ে দেবে না কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের যে দৃষ্টিভঙ্গি দেখলাম যে তারা রিজার্ভ নিয়ে তারা সন্তুষ্ট, রিজার্ভের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট, তবে তারা ডলার দ্যাট ইজ এক্সচেঞ্জ রেটটাকে সম্পূর্ণভাবে মার্কেটের উপর ছেড়ে দিতে চাচ্ছে। আমরা যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের এই রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জে, এই জন্য আর কিছুদিন সবাই চাচ্ছে। এদিকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত এক মত বিনিময়ে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, আইএমএফ এর টাকার দরকার নেই, তবে কারিগরি সহযোগিতার প্রয়োজন আছে বাংলাদেশের। দুটো জিনিস আমি আইএমএফকে সবসময় বলি, আমি এখনো বলছি এবং ওয়াশিংটনে যেও বলবো, আমরা কিন্তু আইএমএফ এর টাকার দরকার নেই। অ্যাবসলিউটলি কোনো দরকার নেই। এবং আমি আইএমএফ এর ভীষণ চিপকে বলেছি, ঋণে জর্জরিত তারল্য সংকটে থাকা ব্যাংক ব্যবস্থা সংস্কারে আইএমএফ এর কারিগরি সহায়তা, নীতিগত পরামর্শ ও অংশীদারিত্ব প্রয়োজন বলেও জানান গভর্নর। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠক শুরু হচ্ছে, এই বৈঠকে বাংলাদেশ ব্যাংক আইএমএফের কাছ থেকে $200 কোটি ঋণ সহায়তা চাইবে বলে জানা গেছে। বৈঠকটি যদিও শুরু হবে আজকে এবং এখানে যোগদান করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ইআরডির সচিব ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সাথে বাংলাদেশের প্রতিনিধিদের মার্কিন ট্রেজারি বিভাগ ও ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। দর্শক, এই গতকাল যেখানে গভর্নর ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের আইএমএফের ঋণ সহায়তা প্রয়োজন নেই, সেখানে একদিন পরে আসলে আমরা জানতে পারছি যে আইএমএফের যে বৈঠক, সেই বৈঠকে নতুন করে $200 কোটি ঋণ সহায়তা চাওয়া হবে। এটি আসলে আইএমএফ এবং ঋণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন যুক্ত হয়েছেন এরই মধ্যে। জনাব মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনার কাছে যেটি জানতে চাইব, প্রথমত এখানে আসলে দুই ধরনের বিষয় আমরা পাচ্ছি। গতকাল গভর্নর যেটি বলেছেন সেটি তিনি এর আগেও বলেছেন যে বাংলাদেশে আইএমএফের ঋণের প্রয়োজন নেই। এটি আসলে তিনি কেন বলছেন? এটি কি আইএমএফের কড়া শর্তের কারণে যেটি আসলে বাংলাদেশ পূরণ করতে পারছে না, নাকি আসলে আমাদের অর্থনীতি বা রিজার্ভ শক্তিশালী অবস্থানে আছে যে কারণে আমাদের ঋণের প্রয়োজন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। দেখুন, আইএমএফ এর ঋণের যখন দরকার আছে কি দরকার নাই কথাটা বলা হচ্ছে, তখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আইএমএফ এর ঋণটা কিন্তু শুধুমাত্র একটা অ্যামাউন্ট না, এর সাথে যেমন একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা কারিগরি সহায়তা আসতেছে। এট দ্য সেম টাইম এই ঋণের অ্যামাউন্ট যাই হোক না কেন, বাংলাদেশ তো ক্যাপিটাল শর্টেজ
কান্ট্রি আমাদের বিভিন্ন দেশ থেকে মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সির কাছ থেকে, যেমন আমাদের আইএমএফ ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা বা বাইল্যাটারাল ডোনার এজেন্সি যারা আছে বা বন্ধু ভাবাপন্ন দেশ যারা আছে, তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন সময় ঋণ সহায়তা দরকার হয়। তো এখানটায় আইএমএফ যখন কোনো একটা দেশে একটা রিফর্মের কন্ডিশন সহ লোন দেয়, তখন কিন্তু অন্য অন্য মাল্টিল্যাটারাল বা আপনার বাইল্যাটারাল ডোনার এজেন্সি অথবা আপনার মনে করেন ফাইন্যান্সিং এজেন্সি কনফিডেন্স কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। তো কাজেই ওই দিক থেকে বিবেচনা করলে যে এই আইএমএফ এর লোন প্রয়োজন আছে কি নাই, এটা কিন্তু খুবই গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। এখন উনি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছে, যদি মনে করেন এমন কোনো কথা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে যে এত শর্ত যেগুলা মানলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বা শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে, এই অবস্থায় আপনি কি মনে করেন? তখন হয়তো ইনি এটাও বলতে পারেন যে এত কঠিন কঠিন শর্ত যদি আইএমএফ দিয়ে থাকে, তাহলে আমাদের আইএমএফ এর লোনের দরকার নাই। তো কাজেই পরিপূর্ণ বক্তৃতাটা না শুনে তো আপনার কোনো কমেন্ট করা ডিফিকাল্ট, বাট দেশের ম্যাক্রো ইকোনমির অবস্থা যদি দেখেন, তাহলে আমি বলবো যে আইএমএফ যদি আমাদের শিল্পের অন্তরায় বা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় এমন কিছু শর্ত না দেন, রাদার দেশের অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্য যদি কিছু শর্তাবলী দিয়েও থাকে, সেগুলো যদি কঠিনও হয়, মানার জন্য যদি কষ্টকর হয়, তারপরেও আমি ব্যক্তিগতভাবে স্বল্প জ্ঞানে মনে করি আইএমএফ এর লোন প্রয়োজন আছে। জানতে পারছিলাম যে যেহেতু আজকে বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকের প্রাক্কালে আমরা যেটি আমাদের প্রতিনিধি সেখানে আছেন, তিনি বলছেন যে তারা জানতে পেরেছেন যে আইএমএফ এর কাছ থেকে আবারও $2 বিলিয়ন ঋণ সহায়তা চাওয়া হবে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক গ্রুপের কাছ থেকে, এবং সেই বিষয়টি এই যে বসন্তকালীন যে বৈঠক শুরু হচ্ছে আজকে থেকে, সেখানে উপস্থাপন করা হবে বাংলাদেশের পক্ষ থেকে এবং আলোচনা হবে। এই যে দুই ধরনের কথাবার্তা, এটি আসলে ঠিক কি কারণ? দেখুন, এই বিষয়টা কি হচ্ছে, আমরা কিন্তু এই যে দুই ধরনের কথা বলছি, এই দুই ধরনের কথাটা কিন্তু আমরা হয়তো মিডিয়া প্রেজেন্টেশনের কথা বলছি, অথবা আমরা হয়তো সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশনের কথা বলছি। এর কোনোটাই কিন্তু বাংলাদেশ ব্যাংক বা আপনার অর্থ মন্ত্রণালয় বা সরকারের কাছ থেকে কোথাও প্রেস নোটে কিন্তু কোনো কিছু বলা হয়নি। এটা আমাদের মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি $2 বিলিয়ন যে ডলারের কথা, মার্কিন ডলারের কথা বলছেন, যে দেখেন বাংলাদেশে বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা কিন্তু বেড়েই চলছে। দেখেন আমাদের রিজার্ভ কিন্তু আশঙ্কাজনক ভাবে কমে গেছিল, যদিও আমাদের যে ওয়েজ আর্নার স্কিম যেটা আছে, আমাদের বিদেশি ভাইয়েরা আর দেশি ভাইয়েরা যারা বিদেশে অনেক কষ্ট করে কাজ করেন, তারা যে পরিমাণ রেমিটেন্স হলো ইনফ্লো সৃষ্টি করতে আপনার অভাবনীয় সহায়তা করেছেন, যার কারণে কিছুটা হলেও উন্নতি হয়েছে রিজার্ভের, বাট সেটা কিন্তু এখনো খুব একটা সেফ পর্যায়ে যায়নি। তো এখন যদি আপনি চিন্তা করেন যে আমাদের যদি একটা হচ্ছে এই বিদেশি বিনিয়োগের একটা আপনার নির্ভরযোগ্য ভারসাম্য আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই আইএমএফ বা অন্য ডোনার এজেন্সি থেকে এরকম মাল্টি বিলিয়ন ডলার সহায়তা দরকারই হবে, এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃ স্থাপন করার জন্য। কারণ আমরা দেখেন কিছুদিন আগে একটা বিনিয়োগ সামিট করলাম, এখন এই যে বিনিয়োগকারীদের আমরা আকৃষ্ট করতে চাচ্ছি, তারা বিনিয়োগের জন্য টাকা নিয়ে আসবে, প্রয়োজনে আবার তারা ফেরত নিয়ে যাবে। দেশে একবার টাকা ইনফ্লো হলে এই যে আপনার আউটফ্লো হওয়া সম্ভব কিনা,
বা সেটা নেওয়াটা কতটা ইজিয়ার, এই কনফিডেন্স দেওয়ার জন্য কিন্তু যেমন বৈদেশিক রিজার্ভ বাড়াতে হবে। বিশেষ করে গত বছরের দিকে দেখেছি কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে রিপেট্রিয়েশন করতে পারেনি, অনেক পেমেন্ট দিতে পারেনি। তো এগুলো স্মুদার করতে হবে। তো এই জন্য কিন্তু আপনার মনে করেন ফান্ডের একটা দরকার হবে। দেন আপনার এইরকম আইএমএফ বা অন্য ডোনার এজেন্সির ফান্ডিংটা কিন্তু স্বল্প সুদে হয়। আমাদের দেশের এখন আপনার হচ্ছে ফাইন্যান্সিং কস্ট যে অবস্থায় বেড়ে গেছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টও কিন্তু আপনার অনেকাংশে স্থবির হয়ে আছে। এবং প্রাইভেট সেক্টরে যাদের টাকা আছে, যেহেতু গভর্নমেন্ট বন্ডেরও ইল্ড বা ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সেখানে তারা কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট না করে গভর্নমেন্ট বন্ড কেনার দিকে ধাবিত হচ্ছে। তো গভর্নমেন্ট যেন আপনার হচ্ছে ব্যক্তি পর্যায় থেকে বা প্রাইভেট সেক্টর থেকে আর লোন না করে, কারণ আমাদের রাজস্ব ঘাটতিও কিন্তু বেড়ে যাচ্ছে। রাজস্বে সংগ্রহের যে আমাদের টার্গেট ছিল, তার চেয়ে কিন্তু কালেকশন বা আহরণ অনেক কম। তো কাজেই সরকারকে বাধ্য হয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু প্রাইভেট সেক্টর থেকে অনেক পরিমাণ লোন নিতে হচ্ছে। তো এটাও কমানোর জন্য কিন্তু এই স্বল্প সুদের অর্থায়ন আমাদের দরকার হবে, এবং এই $2 বিলিয়ন বা আরো বেশি প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এতে দেশের ম্যাক্রো ইকোনমির যে একটা ইমব্যালেন্সের ঝুঁকি তৈরি হয়েছিল, এরকম যদি $2 বিলিয়ন $4 বিলিয়ন আমরা পাই, তাহলে কিন্তু ঝুঁকিটা অনেকাংশে হ্রাস হবে বলে আমার কাছে মনে হয়। জনাব মাহমুদ হোসেন, আমরা আবার আলোচনায় ফিরবো। আমরা এখন এই মুহূর্তে যেতে চাই সিপিডিতে, ধানমন্ডিতে। সেখানে সিপিডির ব্রিফ চলছিল কর্পোরেট কর হার সংস্কার নিয়ে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। তার কাছে জানতে চাইবো যে কি আলোচনা হয়েছে, সিপিডির আসলে কি পরামর্শ রয়েছে। সামনে যেহেতু বাজেট আসছে, সেই বাজেটে কর্পোরেট কর হার সংস্কার নিয়ে কি পরামর্শ দিয়েছে সিপিডি? শাহাদাত, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে আজ কর্পোরেট ট্যাক্স সংস্কারের এই বিষয় নিয়ে বেশ কিছু তাদের যে গবেষণা রয়েছে, তাদের সেই গবেষণাটি তুলে ধরা হয়েছে। এবং সেই গবেষণার আলোকে 2023 সালের একটি তথ্য তারা তুলে ধরেছেন, যেটি এখানে দেখানো হয়েছে যে কর ফাঁকি হয়েছে ওই বছরে 2,23,000 কোটি টাকা। এবং তারা একটি আনুমানিক গাণিতিক হিসাব করে, যেটিকে হাইপোথিসিস বলা হয়, পূর্বানুমানের ভিত্তিতে তারা দেখছেন যে সেই 2,23,000 কোটি টাকার মধ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি কর্পোরেট ট্যাক্স থেকেই ফাঁকি এসেছে। এই যে কর্পোরেট ট্যাক্সের যে বিষয়টি, তারা বলছেন যে ইমার্জিং অর্থনীতিতে যদি পৌঁছাতে হয়, তাহলে কর্পোরেট ট্যাক্সের বেশ বড় ধরনের ভূমিকা আছে। আমরা একটু শাহাদাত, আপনার মাধ্যমে দর্শকদের সাথে আজকের এই সিপিডির যে গবেষণাটি, এই গবেষণাটির যিনি উপস্থাপন করেছেন সিনিয়র রিসার্চ ফেলো তামিম আহমেদ, তার সাথে একটু কথা বলতে চাই। সার্বিক আজকের যে উপস্থাপনাটি হচ্ছে, জনাব তামিম, আপনি যদি একটু খুব প্রিসাইজলি সংক্ষেপে যদি একটু বলেন যে আসলে আপনাদের আজকের যে উপস্থাপনাটি, যে গবেষণাটি, সেখান থেকে আপনারা আসলে মূলত কি জানাতে চেয়েছেন? ধন্যবাদ। আসলে আমরা সাধারণত গবেষণা করে থাকি। আপনারা জানেন যে যেহেতু এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, তো একটা টার্গেট হচ্ছে বাংলাদেশের রেভিনিউ জেনারেশন বাড়ানোর জন্য। আমরা এনবিআর থেকেও দেখছি যে রেভিনিউ বাড়ানোর জন্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আমরা একটু শুধুমাত্র রেভিনিউকে এখানে টার্গেট করে গবেষণাটি করিনি। আমরা করেছি ন্যায্যতা, অর্থাৎ আমাদের যে ট্যাক্স রেটটা, যেহেতু আমাদের সেক্টরাল বেসিসে ডিফারেন্স আছে, সেই ন্যায্যতার ভিত্তিতে আসলে কেমন একটা স্ট্রাকচার হওয়া উচিত, কোথায় কোথায় ইন্টারভেনশন দরকার, সেটি আমরা দেখাতে চেয়েছি। সো আমরা রেটের ক্ষেত্রে দেখিয়েছি যে আমাদের মিনিমাম যে ট্যাক্স রেটটা, সেটা 15% মতো হওয়া উচিত, যেটা কিন্তু বাংলাদেশে একটা সিগনেচারি ওএসিডির একটা ফ্রেমওয়ার্কের, যে গ্লোবালি আলোচনাটা হচ্ছে যে সব দেশে মিনিমাম 15% ইফেক্টিভ ট্যাক্সটা থাকতে হবে। সেটা কিন্তু আমরা দেখছি যে এখনও নেই। আমাদের কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং ক্ষেত্রে কিন্তু 10 থেকে 12% আছে। সেটা আমরা বলছি ন্যায্যতার পয়েন্ট থেকে, এবং একসাথে কিন্তু আমরা বলছি যে সেটি আমাদের রেভিনিউর ক্ষেত্রেও কাজে আসবে। আমরা বলছি ট্যাক্স বেস বাড়ানোর কথা বলছি। ট্যাক্সের ক্ষেত্রে আপনারা জানেন যে 2,88,000 যে রেজিস্টার্ড কোম্পানি আছে, সেটা যদি আমি বিবেচনায় নেই,
তাহলে কিন্তু 9% হচ্ছে আমার রিটার্ন সাবমিট করছে, এটা কিন্তু খুবই কম। আমি যদি সেটাও ধরি যে 9%-এর মধ্যে 2,88,000-এর মধ্যে সবাই অ্যাক্টিভ না, সেই তথ্যটা কিন্তু নাই যে কি পরিমাণ আসলে অ্যাক্টিভ আছে। সো যদি 50%ও ধরি তাহলেও কিন্তু আপনার এই রেটটা খুবই কম ধরে। এবং আমাদের হিসাবে যদি আমরা ওই অ্যাজামশনটা ধরি যে এই যে 9% এই টাকাটা দিচ্ছে, এটা যদি 100% বা 100% যদি দিত, তাহলে এখন যে কর্পোরেটগুলো ইন্ডিভিজুয়ালি পে বার্ডেন হচ্ছে, তাদের বার্ডেন কিন্তু 75% কমে আসতো। অর্থাৎ সে কিন্তু অনেক লেস বার্ডেন ফিল করতো, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু তার আরও বেশি মোটিভেশন কাজ করতো। একজন দিচ্ছে না, তার বার্ডেনটা আপনি নিয়ে কিন্তু দিচ্ছেন। ফলে সেই জায়গা থেকে আমরা বলেছি বেস বাড়ানোর জন্য, এবং সেটা বাড়ানোর জন্য যেটা বারবার আসছে আমাদের প্রেজেন্টেশনে, ডিজিটালাইজেশন যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে সমন্বিত রাখা এবং ডিজিটাল লিটারেসিটাকেও ফোকাস রাখা, যাতে আসলে একটা প্র্যাকটিস তৈরি হয় যে কোনো কিছুই আসলে ডিজিটাল ফরমাল চ্যানেলের বাইরে হবে না। আপনাদের আজকের যে উপস্থাপনা, সেখানে আমরা দেখলাম যে প্রণোদনা যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশের ব্যবসায়িক বিভিন্ন খাতে, বিভিন্ন অবস্থায়, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, পুঁজিবাজারে, নানান জায়গায় প্রণোদনার যে বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন খুব সুনির্দিষ্টভাবে, এবং সেখানে আপনারা কিছু সুপারিশ দিয়েছেন, কিছু ব্যবস্থাপনার ব্যাপারেও আপনাদের কাছে আপত্তি রয়েছে। আপনারা যদি একটু খোলামেলা বলেন যে আসলে প্রণোদনার বিষয়টাকে সিপিডি কিভাবে দেখছে? জি, আসলে যেটা আমি বলছিলাম যে প্রণোদনার ব্যাপারে অর্থনীতিতেই দুই ধরনের মত আছে। প্রণোদনা আসলে কতটুকু কার্যকর, এটা কি হিতের বিপরীত হয় কিনা। ডেভেলপিং কান্ট্রি যদি ধরেও নেই যে প্রণোদনার প্রয়োজন, যেটা বাংলাদেশের এনভিআর হিসাব করেছে 71,000 কোটি টাকা বাংলাদেশের কর্পোরেটের জন্য প্রণোদনা দিচ্ছে। এখন এই টাকার ভিতরে আপনি যদি দেখেন 11% যাচ্ছে আমার পাওয়ার এবং এনার্জি সেক্টরের জন্য। তো 11% যে যাচ্ছে, তারা তো এর মধ্যে তো বড় একটা অংশ ফসিল ফুয়েলের, তো এদের তো কোনো ফিউচার নেই অর্থনৈতিক। আমরা জানি যে সারা পৃথিবী এখন রিনিউয়েবলের দিকে যাচ্ছে, একসময় হয়তো এদের কোনো কার্যকরিতা থাকবে না। সো আপনি যে এদেরকে 11% টাকা দিয়ে যাচ্ছেন, এটা তো এক ধরনের ইনজাস্টিস হচ্ছে, যেহেতু আমাদের টাকাটা নিয়ে এখানে এদেরকে দেওয়া হচ্ছে। সেটা আমরা বলছি যে এটাকে রিপেল করার জন্য, যে অন্ততপক্ষে সোলার বেস বা রিনিউয়েবলকে রাখা হলেও এই যে ফসিল ফুয়েল, তাদেরকে যে চুক্তিটা করা হয়েছে গত সরকারের আমলে, এইটাকে বাদ দেওয়ার জন্য। এর বাইরে আমরা বলছি অনেক ধরনের ইনসেন্টিভ যেটা এখন দেওয়া হচ্ছে, আমরা কিন্তু এলইসি হলে দিতে পারবো না। ডব্লিউটিওর পক্ষ থেকে এই ধরনের অনেক রুলস রেগুলেশনস আছে যে আমরা সরাসরি ক্যাশ ইনসেন্টিভ দিতে পারবো না, যেটা আমরা দেই। সেই আমরা বলছি যে এই ইনসেন্টিভটাকেও উঠিয়ে নিয়ে, যদি ইনসেন্টিভ দিতেই হয় আমাদের ইন্ডাস্ট্রির কম্পিটিটিভসের জন্য, সেটা কিন্তু আমরা বলছি যে অন্যভাবে, যেটা ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে যে আপনি R&Dতে দিতে পারছেন, আপনি ইনভেস্টমেন্ট ক্রেডিট দিতে পারেন, অন্যভাবে আপনি দিতে পারেন। তবে এই খরচটা এখানে যথার্থ নয় আরএমজির জন্য, কারণ হচ্ছে যে আরএমজি কিন্তু মোরালেস একটা ম্যাচিওর একটা ইন্ডাস্ট্রি। সো আমরা আশা করি যে মোর যারা নিডেড বেজ আছে, যাদের পটেনশিয়াল আছে, একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই সেক্টরটা যে জাজ করে ইনসেন্টিভটা দেওয়া হবে, এবং সেটা স্বল্প সময়ের জন্য, এটা সারা জীবন থাকবে এরকম কোনো না, একটা গোল নিয়ে আমরা এটা করব। আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি, যে রেটের কথা যে শুরুতেই বললাম যে 10% থেকে 12% এখন বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের যদি আমরা দেখছি একই ইন্ডাস্ট্রি, গার্মেন্টস বলি, লেদার বলি, ফার্মাসিউটিক্যাল বলি, অন্যান্য আমাদের কম্পিটিটিভ যে দেশগুলো, তারা কিন্তু সবাই মোটামুটি 20%-এর নিচে কেউ দিচ্ছে না। ফলে আমি যদি 15% দেই, তাতেও কিন্তু আমার কম্পিটিটিভনেসটা কমে আসতেছে না। ফলে আমি আমাদের শেষ পরামর্শ থাকবে হচ্ছে যে, যেটা আজকে বারবার উঠে আসছে, যে এখন রিফর্মের অনেক কথা হচ্ছে। আমি কিন্তু লিটারেচার থেকে একটা কথা বলেছি যে যদি আপনি রিফর্ম করতে চান, রিফর্মটা তখনই কার্যকর হবে যখন আপনি করাপশন কমবে। সো আপনার যদি আপনি রিফর্ম করেন করাপশনকে রেখে, তাহলে কিন্তু সেই রিফর্মের হিতের বিপরীত হয় বলে কিন্তু গবেষণায় আসছে। সো আপনি করাপশন অ্যান্ড রিফর্ম দুটাকে একসাথে আগাতে হবে। এখন করাপশন কমানোর জন্য একটা ভালো উপায় কিন্তু ডিজিটালাইজেশন, সেটাকে আমরা বলছি। ধন্যবাদ। ধন্যবাদ তামিম আহমেদ। সাদাত, আমরা সিনিয়র রিসার্চ ফেলো সিপিডির যে অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো তামিম আহমেদ, তার কাছ থেকে আমরা শুনছিলাম আজকের যে কর্পোরেট ট্যাক্স সংস্কার বিষয়, আজকে যে উপস্থাপনাগুলো এবং তাদের পরামর্শগুলো সেই বিষয়ে। মোরসালিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিপিডির যে গবেষণা প্রকাশ হয়েছে কর্পোরেট কর হার সংস্কার নিয়ে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোরসালিন জুনায়েদ। এই মুহূর্তে আমরা আবারও আলোচনায় যাচ্ছি। আমাদের সাথে আছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, আপনার কাছ থেকে এই যে বিষয়টি আজকের আপনি শুনছিলেন, সিপিডির গবেষক বলছিলেন যে কর্পোরেট কর হার সংস্কারের বিষয়ে আগামী বাজেটে কি থাকার উচিত, বিশেষ করে এই যে কর হারের যে নেট বাড়ানোর কথা সবসময় বলা হয়ে থাকে, সেই জায়গাটাতে এইবার সরকারের আসলে আমরা সেই ধরনের পদক্ষেপ কি দেখছি, মানে নাকি আগের মতো গতানুগতিকভাবে যারা দিচ্ছেন তাদের উপরই আবারও করের বোঝাটা চাপানো হবে, বা কিছু কিছু ক্ষেত্রে কর বাড়ানো হবে? এই জায়গাটাতে সরকারের বাজেটে আসলে কি করণীয় রয়েছে এবার? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের অর্থনীতি যেরকম করে বড় হচ্ছে এবং আমাদের পরিচালন ব্যয়, রেভিনিউ এক্সপেন্ডিচার যেভাবে আশঙ্কাজনক ভাবে বাড়ানো হয়েছে,
কেন আমি আশঙ্কাজনকভাবে বাড়ানো হয়েছে বললাম, দেখেন এই রকম একটা অর্থনৈতিক সাইজের দেশের জন্য এত পরিমাণ পরিচালন ব্যয় কিন্তু আপনার অর্থনীতির জন্য সহনশীল না, ভারসাম্যহীন অনেকটা, এবং সাস্টেনেবিলিটি নিয়ে কোশ্চেন আছে। যখন আমলাদের বেতন ভাতা বাড়ানো হলো তখন জোর গলায় বলা হয়েছিল যে এতে দুর্নীতি কমবে বা অপচয় কমবে, বাট এটা বাড়ানোর পরে অনেক বছর চলে যাওয়ার পরেও কিন্তু দুর্নীতি আরো অনেকাংশে বেড়েছে, কোন জায়গায় কিন্তু কমেনি। যাই হোক, আমরা যদি মূল আলোচনায় আসি, যে আমাদের এই যে এলডিসি তে উত্তোলন করছি বা আপনার ডিরেক্ট ট্যাক্সের পার্টিসিপেশন যে এত আশঙ্কাজনকভাবে কম, তো এটা বাড়ানোর কোনো বিকল্প নাই, এবং এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। বাট প্রশ্নটা হচ্ছে, আমাদের যারা পলিসি মেক করেন বা আমাদের বাজেট যারা তৈরি করেন, ইভেন ট্যাক্স পলিসি নিয়ে যারা কাজ করেন, এই এরিয়াটা কিন্তু সব সময় দেখা গেছে যে আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত বা আমলাদের দ্বারা আপনার মনে করেন পরিচালিত, এবং বেশ কিছু বিজনেস অলিগার্ড ছিল তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, যার কারণে রাষ্ট্রের সুবিধা চিন্তা করে কখনো কিন্তু পলিসি হয়নি। তাই বর্তমানে ইভেন যেরকম ট্যাক্সের ব্যবস্থা আছে, তাতেই যদি ট্যাক্স কালেকশন আরো বাড়ানো যেত, তাও কিন্তু ট্যাক্স আদায়ের পরিমাণ, প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ অনেকাংশে বাড়তো। তো এখানে ট্যাক্সের নেট যেমন বাড়াতে হবে, এ কথাটা আমরা সব সময়ই বলি, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবচেয়ে ট্যাক্স কালেকশনের কার্যকারিতা বাড়াতে হবে, এবং যে কোম্পানিগুলো যারা ট্যাক্স পেয়ার আছে তারা যেন ঠিক মতো ট্যাক্স প্রদান করে, এটা এনশিওর করতে হবে। আপনি দেখেন, আমরা এনবিআর এর চেয়ারম্যান হিসাবে যে ভদ্রলোককে পেয়েছি, উনি একজন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। উনি কিন্তু সবসময় বিভিন্ন তথ্যপত্র দেশের উন্নয়নের জন্য দিয়ে যাচ্ছেন এবং বলছেন যে যে পরিমাণ আমাদের হচ্ছে ট্যাক্স রেজিস্টার্ড পিপল আছে, যাদের টিআইএন ধারী আছে, তারা কিন্তু সবাই ট্যাক্স দেন না। এর মধ্যে অনেকেই কিন্তু ব্ল্যাঙ্ক ট্যাক্স রিটার্ন ফিল আপ করেন, এবং অনেকে ইভেন কি ট্যাক্স রিটার্নও কিন্তু সাবমিট করেন না। তো এই জায়গাটায় যথেষ্ট পরিমাণ কাজ করার জায়গা আছে, এবং আমাদের বোধ হয় ট্যাক্সের রেট, কর্পোরেট ট্যাক্সের রেট যেটা পাশ্চাত্যের দেশের চেয়ে বা পার্শ্ববর্তী দেশের চেয়েও বেশি, এখানে যদি আপনার একটা যুক্তিসঙ্গত আপনার অ্যাডজাস্টমেন্ট করা যেত, তাহলে আমার মনে হয় ট্যাক্সের রেট কমলেও কিন্তু টোটাল ট্যাক্স কালেকশন বাড়তো, এবং আপনার হচ্ছে আলটিমেটলি দেশের অর্থনীতি উন্নত হতো। বাট আমাদের এখানে সবসময় কুইক ফিক্স তো হয়, যে সরকারের দিক থেকে ব্যয়ের একটা বড় বাজেট ধরিয়ে দেয়া হয়, এবং তারপরে ওটাকে মিট আপ করার জন্য রাজস্ব আহরণের চাপ দেওয়া হয়। কাজেই এখানে ট্যাক্সের রেট বাড়ানো বা আপনার না কমানোর চেয়ে অন্য কোনো পদক্ষেপ থাকে না। তো এভাবেই হয়। আমি আশা করি এবার যে উপদেষ্টা পরিষদ আছে, সেখানে আপনার যারা আছেন, সালেউদ্দিন স্যার আছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন, আরো অনেক বিজ্ঞ মানুষ আছে। কাজেই আমরা বাজেটটা আপনার ঠিক মতো করা হবে, এবং ট্যাক্সের যুক্তিসঙ্গত মিনিংফুল রিফর্ম হবে বলে আমি আশা রাখি। জি, অনেক ধন্যবাদ। আমাদের কাছে আরেকটি প্রতিবেদন আছে। গতকাল জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে পায়রা সমুদ্র বন্দর নিয়ে তিনি কথা বলেছেন। জনাব মাহমুদ হোসেন, আপনার কাছে আবারও ফিরবো। আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন আছে। পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ, এটি খাল বন্দরও হবে না, মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার একনেক সভা শেষে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যে যথেষ্ট নয় তা 20 বছর আগেই বোঝা উচিত ছিল। এমন বাস্তবতা মাথায় রেখে সত্যিকারের সমুদ্র বন্দর নির্মাণ করতে চায় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে 13,500 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে বে টার্মিনাল প্রকল্প। সভায় মোট 16টি প্রকল্প অনুমোদন পেয়েছে। ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকার বেশি। দেশে ধীর গতিতে হলেও প্রায় প্রতি বছরই বাড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিধি। তবে বিদ্যমান বন্দরগুলোর সক্ষমতা না বাড়ায় ব্যবসায়ীদের প্রায় সময়ই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন উদ্যোগের পরও ঠেকানো যায়নি কন্টেইনার জট। জেটিতে ফেরানোর অপেক্ষায় বহির্নগরে জাহাজ অলস বসে থাকায় ব্যবসায়ীদের বৈদেশিক মুদ্রায় ক্ষতিপূরণ দিতে হয়। এমন সমস্যা
যাচ্ছে বাংলাদেশ। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় 13,525 কোটিরও বেশি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বন্দরগুলো নিয়ে তীব্র সমালোচনা করেন পরিকল্পনা উপদেষ্টা। দাবি করেন নতুন ন্যাপ প্রকল্পের মাধ্যমেই গড়ে উঠবে সত্যিকারের সমুদ্র বন্দর। ব্যর্থ হলো, এটা সমুদ্র বন্দর হবে না, খালের বন্দর হবে না। যে আমাদের যে চট্টগ্রাম বন্দর, এটা যে শেষ পর্যন্ত আমাদের প্রয়োজন মেটাতে পারবে না, এটা তো 20 বছর আগেও বোঝা যেত। কর্ণফুলী নদীর মতো নদীর ভিতরে না, এটা আসলেই বঙ্গোপসাগরের উপরে। এই জন্যই এটাকে বে টার্মিনাল বলা হচ্ছে। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হয়েছে তিস্তা ইস্যুতে, তবে প্রকল্পের প্রস্তাবনা নিয়ে কোনো অগ্রগতি নেই। তিস্তা ভাষার নীতিগত আলোচনাই হয়। একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। ব্লু প্রিন্ট আছে, কিন্তু ঠিক আসল নকশা নাই। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় নতুন করে করা হয়েছে একটি প্রকল্পের। কিন্তু আমাদের কেন সক্ষমতা অর্জন হলো না, এই প্রশ্নটা। নিউজ 24 ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, আমরা আবার আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন, এই যে গতকাল একনেক সভায় যে সিদ্ধান্তটি হয়েছে, পায়রা সমুদ্র বন্দর নিয়ে অনেক দিন ধরে আসলে কথা হচ্ছিল। এই বন্দরটিকে অনেক চেষ্টা করা হয়েছে, এটিকে আসলে কার্যকর করা সেভাবে যায়নি। সেখান থেকে খুব বেশি অর্থনৈতিক সুফলও আমরা পাইনি। সেই জায়গাটাতে নতুন সরকার এখন বে টার্মিনালের দিকে জোর দিচ্ছে। যদিও আমরা চট্টগ্রাম বন্দরের পাশেই বে টার্মিনাল নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই প্রকল্পটি শুরু হয়েছে অনেক বছর, সেগুলো কাজ শেষ হয়নি। সব কিছু মিলিয়ে যে বন্দর কেন্দ্রিক যে উন্নয়ন এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি, যেহেতু আমাদের অর্থনীতির কর্মকাণ্ড বাড়ছে, আমদানি রপ্তানির পরিমাণ বাড়ছে, সেই জায়গাটাতে গত সরকারের কি আপনি পরিকল্পনাগুলোকে সঠিক বলবেন, নাকি আসলে তারা অনেকটাই ব্যর্থ হয়েছে এই জায়গাটাতে, এবং নতুন সরকারের যে পরিকল্পনা হচ্ছে এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি গত সরকারের বেলায় যদি বলি যে দেখেন, যখন মাতারবাড়ি প্রজেক্টটা করা হয়েছে, অথবা মংলা পোর্টের যখন উন্নয়নের জন্য যখন বিভিন্ন সহায়তা নিয়ে কথা বলা হয়েছে, বা এই পার্টনার কে হবে, উন্নয়ন সহায়তাকারী প্রদানকারী বা কন্ট্রাক্টর কে হবে, এটা নিয়ে যখন কথা বলা হয়েছে, তখন দেখবেন যে যেহেতু বিগত সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল না, তাদেরকে যেমন দেশের আমলার উপর বা প্রশাসনের উপর ডিপেন্ড করতে হয়েছে, তদুপরি তাদেরকে পার্শ্ববর্তী দেশের সহায়তার উপর কিন্তু তাদেরকে ডিপেন্ড করতে হয়েছে। তো এই জন্য বিগত সরকার যেটা করছে, যে আপনার হচ্ছে ভারতীয় সরকার এবং চায়না, এদের মধ্যে একটা কিন্তু আপনার সমন্বয় করার চেষ্টা করেছে, এবং এটা করতে গিয়েই কিন্তু আপনার হচ্ছে পায়রা বন্দরের মতো একটা, আমি বলবো টেকনিক্যালি ফিজিবল না এরকম একটা প্রজেক্ট নিয়ে দেশের মানুষের, গরিব দেশে আপনার হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। আপনি যদি স্মরণ করেন, দেখবেন ইভেন আপনার এখান থেকে যে আমাদের এক্সপোর্টের যে ফান্ড আছে, তার এগেইনস্টেও কিন্তু আপনার মনে করেন পায়রা বন্দর উন্নয়নের জন্য লোন দেয়া হয়েছে। এরকম করে আত্মঘাতী কাজও কিন্তু করা হয়েছে। তো এটা ছিল অনেকটা আন্তর্জাতিক রাজনৈতিক একটা আপনার ভারসাম্য রক্ষা করা, যেখানে দেশের মানুষের স্বার্থটা ওভাবে কিন্তু চিন্তা করা হয়নি। এবং পোর্টের প্রয়োজনীয়তা যদি বলেন, এটা কিন্তু 20 বছর, অবশ্যই ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব ঠিক বলেছেন যে 20 বছর আগেই আমাদের যে আপনার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা থাকে বা প্রজেকশন থাকে, ওই অনুসারেই আপনার মনে করেন পোর্ট ডেভেলপমেন্ট করতে তো আপনার দীর্ঘ সময় লাগে। তো তখন প্ল্যান করতে হয় যে যে পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট বা আন্তর্জাতিক বাণিজ্য হবে, তাতে এই পোর্ট আপনার মনে করেন সাপোর্ট দিতে পারবে কিনা। আর তো ওই অনুসারে আমাদের গভীর সমুদ্র বন্দর অথবা এখন যেটা বে টার্মিনাল এর কথা চিন্তা করা হয়েছে, আমি বলবো এটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বড় বড় প্রজেক্ট গুলা
একটু গোছলো নীতিতে যাচ্ছে, সেখানে বে টার্মিনাল উন্নয়নের জন্য বা এটাই কাজ করার জন্য তড়িৎ গতিতে করার জন্য যে একনেকে অনুমোদন হলো, এটাকে আমি খুবই সাধুবাদ জানাই এবং এটার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ আপনার যদি ইন্টারন্যাশনাল বাণিজ্যে তো আপনার হচ্ছে নৌপথের বা আপনার নৌপথের আপনার কোনো বিকল্প নাই, বা আপনার পানিপথের বিকল্প নাই। এটা কিন্তু এয়ার পথে মানে আপনার মনে করেন বিমানের মাধ্যমে কখনো সম্ভব হয় না, কারণ কস্ট অনেক বেশি। এবং আমাদের প্রোডাক্ট যেগুলো হয়, ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালই হোক বা এক্সপোর্টেড গার্মেন্টসই হোক বা অন্যান্য প্রোডাক্ট গুলা হোক, এগুলা কিন্তু আপনার বাই এয়ার পরিবহন করে কিন্তু কম্পিটিশনে ইন্টারন্যাশনালি টিকবে না। কাজেই আমাদের নৌপথের ব্যবস্থা করতে হবে। সেই নৌপথের ব্যবস্থা করতে হলে বে টার্মিনাল উন্নয়ন করা বা আপনার তৈরি করা আমাদের জন্য খুবই দরকার। এবং আমি বলবো যে ইট ইজ অলরেডি ভেরি লেট। তো কাজেই এটা আপনার এখানে উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যথাযথ বলেছেন, বাট এটা ফাস্ট ট্র্যাক করা দরকার বলে আমার কাছে মনে হয়। জি জনাব মাহমুদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন এবং আপনার যে মূল্যবান মতামত আমরা পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিজনেস আওয়ারের সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে সময় হয়েছে বিজনেস আওয়ারে একটি বিরতির, কিছু পর আশা করি সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, শেয়ার বাজারের খবর আমরা চেষ্টা করব এরপরে জানাতে। আমরা এই মুহূর্তে মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম জানাতে চাই। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। হ্যাঁ, মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকায়। ইউরো 127 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রি 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 33 পয়সা 32 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 42 পয়সা। স্বর্ণের দরদাম জানাতে চাই। 22 ক্যারেট স্বর্ণের দাম এই মুহূর্তে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে 1,67,000 টাকারও বেশি। 21 ক্যারেট 1,60,205। 18 ক্যারেটের দাম পড়ছে 1,37,308 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,13,490 টাকায়। রূপার দরদাম জানাতে চাই। অপরিবর্তিত দামেই রূপা বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম 2,578 টাকা প্রতি ভরি। 21 ক্যারেট 2,449, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, শেয়ার বাজারের খবর এই মুহূর্তে জানাই। আমরা আবারও যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন চলছে নেতিবাচক ধারায়। গতকালকেও আমরা দেখেছি সপ্তাহের প্রথম দিনে সবগুলো সূচকেরই পতন দেখেছি। আজও একই অবস্থা। ডিএসসি প্রধান সূচক দেখতে পাচ্ছি বড় ধরনের পতন হয়েছে। 18.5 পয়েন্টেরও বেশি পতন হয়ে এই মুহূর্তে অবস্থান করছে 5,055 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 6.35 পয়েন্ট, অবস্থান 1,129 পয়েন্টে। ডিএস30 অবস্থান 1,866, কমেছে 6.14 পয়েন্ট। লেনদেনেও একেবারে তলানিতে রয়েছে। 256 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 225টির এবং অপরিবর্তিত আছে 69টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, শেষ করছি বিজনেস আওয়ার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য।